প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি 50 মার্কের প্রশ্ন সম্বলিত সম্পূর্ণ নতুন অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন। বন্ধুরা, যে প্রশ্ন থেকে তোমাদের বাড়িতে বসে পরীক্ষা নেওয়া হবে, তারপর সেই প্রশ্নের উত্তরগুলো স্কুলে জমা দিতে হবে এবং তার ভিত্তিতে তোমাদের কিন্তু রেজাল্ট তৈরি হবে। সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি। আজকের বিষয় বাংলা। তাই দেরি না করে ঝটপট তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখে নাও, আর তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রশ্নের উত্তরগুলো। প্রথমে দেখে নাও, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি এমসিকিউ আছে, 5 মার্ক। 1 ঈশান হলো, উত্তর দেখে নাও। ক, উত্তর পূর্ব কোণ। একবারে সম্পূর্ণ বাক্যে তোমরা এইভাবে লিখবে, ঈশান হলো ক উত্তর পূর্ব কোণ। তা 2 আজ আমার সংসার চলবে কিভাবে, প্রশ্নটি করেছে ধীবর। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, বন্ধুগণ হাসবেন না, এ কথা বলেছে ক ইলিয়াস। 4 নম্বর প্রশ্ন, মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ, বক্তার লাভ হয়েছিল, উত্তর খ 10 টাকা। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর খ সাদা মেঘ কালো পাহাড়। এবার আসি দেখে নাও, কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। 1 গুণ 10, 10টি প্রশ্ন, 1 করে 10 মার্ক। তাহলে দেখে নেওয়া যাক। প্রজা চমকিত, প্রজা চমকিত কেন, উত্তর কলিঙ্গ রাজ্যে প্রজারা চমকে উঠেছিল কারণ শস্যপূর্ণ গোলা উল্টে তছনছ হয়ে গিয়েছিল। শস্যহানির আশঙ্কায় ও অনাহারের কল্পনায় তারা চমকে উঠেছিল। 2 ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়, উত্তর মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি ছিল শক্রাবতারে। 3 নম্বর প্রশ্ন, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা একথা বলতো, উত্তর ইলিয়াসের বলবোলাও দেখে প্রতিবেশীরা বলতো ইলিয়াস ভাগ্যবান পুরুষ, তার কোনো অভাব নেই, তাই ওর মরার দরকার নেই। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, মনে এলো মাস্টার মশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে, উত্তর একটি পত্রিকার ফরমাশে যখন সুকুমার বাবু গল্প লিখতে বসেছিলেন, একটি পত্রিকার ফরমাশে যখন সুকুমার বাবু গল্প লিখতে বসেছিলেন তখন তার ছেলেবেলার অঙ্কের মাস্টার মশাইয়ের কথা মনে এলো। 2 বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন, উত্তর নোঙর কবিতায় কবি বিরামহীন দাঁড় টেনে নৌকাটিকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চান। তটের কিনারে নোঙরের কাছিতে বাধা পড়েছে নৌকাটি, দূরদেশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে অসংখ্য বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে কবির ভাবনা অজানা লোকে পৌঁছাতে চায়, তাই বৃথা প্রচেষ্টা জেনেও কবি অবিরাম দাঁড় টেনে চলেছেন। 6 নম্বর প্রশ্ন, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন, উত্তর সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। হিন্দি ভাষা থেকে আরবি ফার্সি ভাষা বাদ দেওয়ার চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। 7 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন, উত্তর কবি জীবনানন্দ দাশ আকাশে 7টি তারা কবিতায় নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণ,
হাঁসের পালক, চাঁদা সরপুটি মাছেদের মৃদু আষ্টে ঘ্রাণ, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল বটফলের ব্যতীত গন্ধের ক্লান্ত নীরবতা, এইসবের মাঝেই বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। 2-8 নম্বর প্রশ্ন, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কি? উত্তর, চিঠি প্রবন্ধ অনুসারে বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস যে ভারতের কাছে মিস নোবেল এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। 2-9 নম্বর প্রশ্ন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তর, আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, উঠানের লাউ মাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। 2-10 নম্বর প্রশ্ন, তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? উত্তর, রাধারানী উদ্ধৃত প্রশ্নের উত্তরে বলেছিল তার বাড়ি শ্রীরামপুরে। 3-1, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী? সেটি বাধা পড়ে আছে কেন? 1+2 3 মার্ক। তাহলে এখানে দুটো অংশ আছে, প্রথম অংশের উত্তর দেখে নাও। কবি অজিত দত্তের রূপকধর্মী কবিতা নোঙর এ মানুষের জীবনকে কবি বাণিজ্য তরীর সঙ্গে তুলনা করেছেন। এবার দ্বিতীয় অংশ দেখো, সেটি বাধা পড়ে আছে কেন? জীবনের এই বাণিজ্য তরীতে মানুষ নিজ নিজ পসরা সাজিয়ে জীবনের পথে অগ্রসর হয়। জীবন তরীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে উদ্যম ও কর্মচঞ্চলতা, যা নৌকোর দাঁড়ের মতো কাজ করে। কিন্তু মানুষের জীবন সর্বদা স্বপ্ন ও স্বপ্নভঙ্গের সুতোয় বাঁধা। জীবনের নানা প্রতিকূলতা মানুষকে তার কর্মপ্রচেষ্টায় বাধা দেয়। ফলে প্রথিত মুক্ত জীবনের পরিবর্তে বদ্ধ দৈনন্দিনতার ঘাটে মানুষের বাণিজ্য তরী বাধা পড়ে আছে। এবার দেখে নাও 3-2 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উত্তর, উদ্ধৃতাংশটি সৈয়দ মুজতবা আলী রচিত নব সৃষ্টি প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। নতুন কোনো চিন্তা অনুভূতি বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক অন্য কোনো ভাষা থেকে শব্দ ধার করে না। নিজস্ব ধাতু শব্দ একটু অদল বদল করে সংস্কৃত ভাষা নতুন শব্দ তৈরি করে। এই বিশেষ ক্ষমতার জন্য প্রাবন্ধিক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। আমি এই ঘাসে বসে থাকি। কোন সময় কবি ঘাসের উপর বসে থাকেন, তখন কেমন অবস্থা তার চোখে ধরা পড়ে? উত্তর, আকাশে 7টি তারা নামক কবিতায় কবি স্বয়ং জীবনানন্দ দাশ ঘাসের উপর বসে থাকেন। যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন মাঠের উপরে হওয়া ঘাসে কবি জীবনানন্দ দাশ বসে প্রকৃতির রূপ রস অনুভব করেন। এবার দেখে নাও দ্বিতীয় অংশ, দিবসের অবসানে যখন সন্ধ্যা শান্ত অনুগত হয়ে বাংলার বুকে নেমে আসে তখন কবি টের পান তথা বুঝতে পারেন এক কেশবতী কন্যার আগমন বার্তা। সেই নারী যেন চুল দিয়ে জাম কাঁঠাল হিজলের বনে চুম্বনরত। তিনি টের পেয়ে যান নরম ধানের গন্ধ, যা কলমের ঘ্রাণে
যা কলমির ঘ্রাণে, পুকুরের জলে বা হাঁসের পালকে পল্লী বাংলার আসল রূপ। 4 নম্বর প্রশ্ন, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। উত্তর, উদ্ধৃতাংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতার অংশবিশেষ। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতার অংশবিশেষ। লোককাহিনীর গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নোটে গাছটি মুড়িয়ে যায়, তবে কবিতার নোটে গাছটি মুড়িয়ে যায় না, কিন্তু বুড়িয়ে যায়। অর্থাৎ একটা চিরন্তন প্রবাহমানতার কথা এখানে ফুটে উঠেছে। কালের নিয়মে মানুষ শৈশব থেকে বার্ধক্যে উপনীত হলেও তার প্রকৃতি লালিত আজন্ম চেতনা, উঠান, লাউ মাচা, কুন্দফুল, শান্ত নদীর হাওয়ায় পরিপূর্ণ মাতৃভূমির স্বরূপ কখনো স্মৃতিপট থেকে মুছে যায় না। তাই ব্যক্তির বার্ধক্য যে শৈশব স্মৃতিকে নষ্ট করতে পারে না, তা বোঝাতে এমন উক্তি। এবার দেখে নাও 5 নম্বর প্রশ্ন, তার উত্তর। আর আহারের সংস্থান রইল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। 3 মার্ক, দেখে নাও। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী পাঠ্যাংশে দেখা যায় একটি সম্পূর্ণ অবস্থাপন্ন ঘরের সন্তান রাধারানী পিতার মৃত্যুর পর অবস্থার দুর্বিপাকে অত্যন্ত দারিদ্র্যের সম্মুখীন হয়ে সুবিচার পাওয়ার আশায় রাধারানীর মা তার সঞ্চিত অর্থ ও গয়না বিক্রির অর্থ দিয়ে প্রিভি কাউন্সিলে আপিল করেন, কিন্তু তাদের আহার সংস্থানের কোনো ব্যবস্থা ছিল না। একটি কুটিরে বিধবা মাকে নিয়ে কঠিন শারীরিক পরিশ্রমে দিন যাপন করতে থাকে, কিন্তু রথের আগে অত্যন্ত অসুস্থ হওয়ায় রাধারানীর মা কায়িক পরিশ্রম করতে পারেন না। ফলে আহার একরকম বন্ধ হয়ে চলতে থাকে উপবাস। এমন অবস্থায় রাধারানী ভেবেছিল কতগুলি বনফুল তুলে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করে কিছু টাকা পাওয়া গেলে সে তার মায়ের চিকিৎসা করবে। কিন্তু রথের মেলায় রাধারানী কাছ থেকে এক অচেনা ব্যক্তি মালার দামের চেয়ে বেশি দাম দিয়ে কিনে নিলে রাধারানী তাকে টাকা ফেরত দেয়। মালা বিক্রি করে তার কাছে যে টাকা থাকে সেই টাকা দিয়ে সে তার মায়ের জন্য পথ্য কিনতে সক্ষম হয়েছিল। 4-1 নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। 5 মার্ক করে এগুলো। এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। উত্তর, আলোচ্য অংশটি মধ্যযুগের অন্যতম বিখ্যাত কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে গৃহীত হয়েছে। দেবী চণ্ডীর মায়া বলে 7 দিন ধরে এক টানা সীমাহীন বর্ষণে ও ঝড়ের তাণ্ডবে কলিঙ্গের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মুষলধারে বৃষ্টি আর মেঘের ভয়ঙ্কর গর্জনে ভীত হয়ে প্রজারা ঘর ছেড়ে পালাতে শুরু করে। ক্ষেতের ফসল উল্টে পড়ে ও তাতে পচন ধরে, এমনকি ঘরের শস্য পচে নষ্ট হয়ে যেতে থাকে। কলিঙ্গ প্লাবিত হয়, পথ ঘাট জল স্থল আলাদা করে চেনা যায় না। গর্তের সাপ জলে ভেসে বেড়ায়। কলিঙ্গের অন্ধকারাচ্ছন্ন আকাশে ঘন ঘন বাজ পড়ে। আকাশ এতটাই মেঘাচ্ছন্ন থাকে যে
দিন রাতের পার্থক্য বোঝা যায় না। বাজ পড়ার শব্দে কেউ কারো কথা শুনতে পায় না। মানুষ এই ঝড়ঝঞ্ঝা ও মেঘের গর্জনে ভীত হয়ে জৈমিনী মুনিকে স্মরণ করে। বৃষ্টির সঙ্গে আকাশ থেকে তালের মতো বড় বড় শিলা বা শিল, তালের মতো বড় বড় শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে। একটানা ঝড় বৃষ্টিতেও নদীর বানভাসী পর্বতের মতো ঢেউয়ে একটানা ঝড় বৃষ্টিতে ও নদীর বানভাসী পর্বতের মতো ঢেউয়ে বাড়িঘরগুলি যেন দুমড়ে মুচড়ে যায়। এক কথায় 7 দিনের অবিরাম ঝড় বৃষ্টিতে কলিঙ্গবাসীর জীবন বিপন্ন হয়ে ওঠে। 4-এর 2 নম্বর প্রশ্ন উত্তর। চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। 5 মার্ক, দেখে নাও উত্তর। স্বামী বিবেকানন্দের লেখা চিঠি প্রবন্ধে উল্লেখিত স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীরা হলেন, প্রথমে দেখো মিস নোবেল। স্বামীজির বিদেশি ভক্ত অনুরাগীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মিস নোবেল। তার সম্পূর্ণ নাম মার্গারেট নোবেল। তিনি স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ভারতের নারী সমাজের কল্যাণে জীবন উৎসর্গ করেন। এবার আসি, দেখো মিস হেনরিয়েটা মুলার স্বামীজিকে বেলুর মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। মিস মুলার এর বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসেবেও ছিলেন। মিসেস সেভিয়ার সম্পর্কে স্বামীজি বলেছেন, সেভিয়ার খুবই স্নেহময়ী। এখানে তিনি লিখতেও পারো, নাও লিখতে পারো, ঠিক আছে, তিনি কাটতে পারো, তাহলে লিখবে সেভিয়ার খুবই স্নেহময়ী। তার স্বামী ক্যাপ্টেন J.H. সেভিয়ার ও তিনি একমাত্র ইংরেজ যারা এ দেশীয়দের ঘৃণা করেন না। মিস ম্যাকলাউড ও মিসেস বুল। স্বামীজির দুজন বন্ধু হলেন মিস ম্যাকলাউড ও মিসেস বুল। তারা খুবই উপকারী, স্বামীজিকে নানান কাজে সাহায্য করেছে ম্যাকলাউড আর মিসেস বুল। বেলুর মঠ স্থাপনের অনেক অর্থ সাহায্য করেছেন। মিস্টার স্টার্ডি। স্বামীজির ইংরেজ ভক্ত মিস্টার স্টার্ডির স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেছিলেন। স্বামীজির ইংরেজ ভক্ত মিস্টার স্টার্ডি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেছিলেন। 5 করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছেন? 5 মার্ক। সত্যজিৎ রায়ের লেখা করভাস গল্পে প্রফেসর শঙ্কু তার অর্নিথন যন্ত্র প্রয়োগ করে লক্ষ্য করেছিলেন করভাস অন্য কাকের থেকে আলাদা থাকছে। সাধারণত একটা কাকের মৃত্যুতে অনেক কাক হাজির হয়। একদিন দুপুরে বজ্রবিদ্যুৎ বৃষ্টিতে খেয়াল করেন একটা শিমুল গাছ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর বিকেলে বৃষ্টি থামার পর প্রচণ্ড কোলাহল শুরু হয়। তিনি তার চাকর প্রহ্লাদকে বলে খবর আনতে। সে এসে জানায় বজ্রাঘাতে একটি কাকের মৃত্যু হয়েছে। এমন ঘটনায় যখন বাইরে কোলাহল করছে তখন নিজেকে আলাদা রাখতে করভাস পড়ার ঘরে বসে এক মনে লিখেছে প্রাইম নাম্বার 2, 3, 4, 5, 7। এবার আসি 6-এর 1।
একটি ধাতব প্রত্যয়ের উদাহরণ দাও। একটি ধাত্ববয়ব, একটি ধাত্ববয়ব, বন্ধুরা এটা ধাতব লেখা হয়ে গেছে, এটা ঠিক করে নিও। একটি ধাত্ববয়ব প্রত্যয়ের উদাহরণ দাও। একটি ধাত্ববয়ব প্রত্যয়ের উদাহরণ হলো দেখ যুক্ত আ সমান দেখা, কর যুক্ত আ সমান করা, বল যুক্ত আ সমান বলা। এখানে দেখা, করা এগুলো হচ্ছে কি ধাত্ববয়ব প্রত্যয়ের উদাহরণ। বন্ধুরা এটি কিন্তু ধাতু প্রত্যয় নয়, ধাত্ববয়ব, ধয়াকার তয় বয় ব অন্তস্থ ব, ধাত্ববয়ব। একটি ধাত্ববয়ব প্রত্যয়, প্রশ্নটি ভুল লেখা হয়েছে, তোমরা ঠিক করে নিও। তাহলে একটি ধাত্ববয়ব প্রত্যয়ের উদাহরণ হলো দেখ যুক্ত আ দেখা, কর যুক্ত আ করা, বল যুক্ত আ বলা। এবার মৌলিক শব্দ বলতে কি বোঝো দেখো। উত্তর, মৌলিক শব্দ সংস্কৃত থেকে যেসব শব্দ অবিকৃত ভাবে বা পরিবর্তিত আকারে বাংলায় এসেছে তাদের বলা হয় মৌলিক শব্দ। যেমন চন্দ্র, সূর্য, হাত, পা ইত্যাদি। 6.3 নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? উত্তর, নবগঠিত শব্দকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা মিশ্র বা সংকর শব্দ, 2 অনুদিত শব্দ। 6.4 তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ লেখো। উত্তর, তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ হলো চুরুট, চেট্টি, পিলে, যাকে ছেলে পিলে বলা হয়। 6.5 কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়? উত্তর, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে সামীপ্যবাচক সর্বনাম পদ ব্যবহৃত হয়। যেমন ইনি, উনি, এরা, ওরা, ইহা, উহা, এটা, ওটা ইত্যাদি। ভাব সম্প্রসারণ করো। তাহলে দেখে নাও, ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। উত্তর, দেখে নাও প্রথম মূল ভাব, ধর্মের বেশ ধরে আসা মোহে আমরা যদি আবিষ্ট হই তবে সেই মোহে অন্ধ হয়ে অপরকেই কেবল হত্যা করে না, নিজেকেও সে হত্যা করে। এবার সম্প্রসারিত ভাব দেখে নাও, মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের মনে যে ধর্মচিন্তা জেগে ওঠে সেই ধর্ম হলো যা ধারণ করে মানুষ মনুষ্যত্ব বজায় রাখে। এই ধর্মচিন্তা বিষয়ে পক্ষে বিপক্ষে ভাগ হয়ে মানুষ হয়েছে বিভাজিত। ধর্মাদর্শ নিয়ে লেগে আছে নিত্য বিবাদ। ব্যক্তি মানুষকে ছাপিয়ে বৃহৎ সমাজ দেহে আবদ্ধ হয়ে পড়ে ধর্ম। শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যকে আঘাত করতেও পিছপা হয় না। সভ্যতার পথে এগিয়ে চলা মানুষ ধর্ম বিষয়ে হয়ে পড়েছে সংকীর্ণ। সকল ধর্মের মূল কথা ও লক্ষ্য ইতিবাচক হলেও পৃথকভাবে একে অপরকে দেখে অবজ্ঞা করে, ঘৃণা করে। মনুষ্যত্ব অপেক্ষা তার বড় পরিচয় ধর্মমত। জীবনের সমস্ত আবেগের থেকে সক্রিয় ধর্মীয় আবেগ। ধর্মান্ধ মানুষ সংকীর্ণ মোহের বশে স্বধর্মাবলম্বীকেই আপন বলে ভাবে, স্বধর্মাবলম্বীকেই আপন বলে ভাবে, ঘৃণা করে ভিন্ন ধর্মীয় শাস্ত্রবিধি অনুসরণকারীদের, ভিন্ন ধর্মীয় শাস্ত্রবিধি অনুসরণকারীদের, সমাদর করে স্বধর্মীয় শাস্ত্রাচার মান্যকারীদের। এরা আসলে অন্ধভাবে ধর্মের অপব্যাখ্যা করে অবমাননা করে মানব ধর্মের। এরূপ মনোভাব ও মোহাচ্ছন্নতায় বিপদাপন্ন হয় সে নিজে ও সমগ্র জাতীয় জীবন। মানব ধর্মকে সার্থক ও সর্বাঙ্গ সুন্দর করে তুলতে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের উচিত ধর্মীয় মোহজাল ছিন্ন করে মানব ধর্মের জয়গাথা রচনা করা। কেননা প্রকৃত ধর্মচেতনা মানুষকে উদার, মহৎ, সহনশীল করে তোলে।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই